প্রায় এক দশক পর কুড়িগ্রামে আলোর মুখ দেখতে যাচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। নতুন আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। দেশের বিভিন্ন স্থানে তাপ প্রবাহ কিছুটা কমলেও অব্যাহত রয়েছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। গাম্বিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ। গুজব ও অপপ্রচার রোধে মুক্ত গণমাধ্যম চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এবং চট্টগ্রামে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বায়েজিদ খুরশিদ রিয়াজ। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে রয়েছে বিস্তারিত। আমরা বন্ধুত্ব কামনা করি সকলের সঙ্গে, কিন্তু কারোর মাস্টারি কামনা করি না, কেউ চোখরাঙ্গানি কামনা করি না। প্রায় এক দশক পর কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় G2G ভিত্তিক ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। আর এতে নতুন আশায় বুক বাঁধছে উচ্ছ্বসিত কুড়িগ্রামবাসী। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন সীমা শারমিন। কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচনের জন্য 2015 সালে জেলার সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় 2023 সালের মে মাসে লন্ডনে ভুটানের রাজা ও রানীর সঙ্গে এক দ্বিপাক্ষীয় সভায় কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সেই আহ্বানে সাড়া দেয় ভুটান সরকার। সম্প্রতি ভুটানের রাষ্ট্রদূত সহ একটি দল অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। তারই ফলশ্রুতিতে 4 দিনের সফরে আসেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। খুব কাছের জনপদ হওয়ায় কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে প্রতিবেশী এই রাষ্ট্র। যোগাযোগের জন্য জেলার সোনাহাট স্থলবন্দর ও চিলমারি নৌবন্দর বিশেষ ভূমিকা রাখবে। We will be able to set up factories, industries that will be beneficial not only for Bhutan but also for the people of Bangladesh, particularly people of Kurigram. And it will provide a lot of employment opportunities, lot of business opportunities and lot of economic opportunities. মহামহিম রাজা যেটি বলেছেন, লোকাল লোকজনের চাহিদা, তা কী ধরনের চাহিদা তাদের রয়েছে এবং ভুটানের যা বিনিয়োগ করে তাদের কিছু চাহিদা সব কিছু মিলিয়ে ফিজিবিলিটি স্টাডি যেটা হচ্ছে ওইটার উপর ভিত্তি করে তারপরে এটা ঠিক করা হবে যে কী ধরনের ইন্ডাস্ট্রি এখানে হবে। তবে অ্যাগ্রোবেস এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা বেশি। কুড়িগ্রাম শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ধরলা নদীর পূর্ব পাশেই ভোগজাঙ্গা ইউনিয়নের মাধবরাম গ্রামে তৈরি হবে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক অঞ্চল হলে সবারই ভালো হবে, হাজার হাজার মানুষ বাঁচবে। কারখানা হলে তো আমাদের এলাকার উন্নয়ন হবে, গরিব মানুষের জন্য উপকার হবে, কড়ি খাওয়ার তো মতন পথ হবে। ইউনিয়নের মাধবরাম মৌজার 133.92 একর খাস জমি ইতোমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। এছাড়া আরও 86 একর ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন বেজার নির্বাহী চেয়ারম্যান। তাদেরকে যথাযথভাবে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে পুনর্বাসন করে এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং আপনারা স্বচ্ছতার সাথে যাতে আমরা এটা করতে পারি আপনি দেখবেন। কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু হলে পাল্টে যাবে এই অঞ্চলের জীবনযাত্রা। কর্মসংস্থান হবে বহু মানুষের। শুধু বাংলাদেশ নয়, উপকৃত হবে ভুটানও। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। টানা 1 মাস দাবদাহের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি নামলেও এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। তবে আগামী 4-5 দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে তাপমাত্রাও কমবে। তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এমন খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
গতকাল আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের কারণে কিছুটা কমে এসেছে তাপদাহ, তবে কয়েকটি জেলার উপর দিয়ে এখনও তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র তাপপ্রবাহের ফলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গায় কমেনি তাপমাত্রার তেজ, এখনও অস্বস্তিতে রয়েছে জেলার লাখো মানুষ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদের সঙ্গে ভ্যাপসা গরম হাওয়ায় চারিদিকে হাঁসফাঁস অবস্থা। ভর দুপুরে খোলা আকাশের নিচে কিংবা পাকা রাস্তায় চলাফেরা করা সম্ভব হচ্ছে না। কষ্টে আছে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড এই গরমের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ আজ কিছুটা কমে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে। সূর্যকিরণের প্রখরতাও কমেছে। তীব্র গরম ও তাপপ্রবাহে রাজশাহীতে বৃষ্টির দেখা না মিললেও অনেকটা স্বস্তি অনুভব করছে মানুষ। আকাশ কখনো রোদ কখনো মেঘলা হচ্ছে। গরমে অতিষ্ঠ পাবনার জনজীবন। সারা দেশের ন্যায় গত কয়েক সপ্তাহ ধরে পাবনা জেলার উপর দিয়ে বয়ে চলছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ। নাটোরে টানা তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় প্রতিদিনই বাড়ছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। গরমে হাসপাতালে বাড়ছে জ্বর ও ডায়রিয়া রোগীর সংখ্যা। তাপদাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে ঝিনাইদহের মানুষ। সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা জেলা। মানুষের স্বাভাবিক জীবনযাপন হয়ে পড়েছে অচল। প্রচণ্ড রোদে কেউ বাইরে বের হতে পারছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অতীতের সকল রেকর্ড ভেঙে বৃদ্ধি পেয়েছে তাপপ্রবাহ। তীব্র গরমে নাকাল বগুড়াবাসী। জেলায় সহসা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। গরমে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষেরা। তীব্র রোদের যন্ত্রণা উপশম করতে ঠান্ডা পানীয় জলের দোকানগুলোতে ভিড় বাড়ছে। সারা দেশের মতো নোয়াখালীতেও চলছে তীব্র তাপদাহ। তীব্র গরমের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমে সড়কে মানুষের উপস্থিতি একেবারেই কম। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। এমন পরিস্থিতিতে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক, খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। টানা তাপদাহে সারা দেশের মতো ফরিদপুরে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। সাধারণ খেটে খাওয়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি, শরবত এবং খাবার স্যালাইন বিতরণ করছে জেলা প্রশাসন সহ নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। ঠাকুরগাঁয়ে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে
পথচারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। গাম্বিয়ার বানজুলে 15তম ওআইসি শীর্ষ সম্মেলনের প্রাক প্রস্তুতিমূলক সভার সাইডলাইনে আজ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামাদু তাঙ্গারা। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মার প্রতি সংহতি প্রকাশের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে রোহিঙ্গা গণহত্যা মামলায় আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং গাম্বিয়ার কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর হাসান মাহমুদ দুই দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সমন্বয়ে একটি জয়েন্ট বিজনেস টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী কৃষি খাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের অভিপ্রায় ব্যক্ত করেন। বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি সমস্যা সমাধানে ওআইসির দৃঢ় ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুর। সাক্ষাৎকালে রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ফিলিস্তিনের জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থনের কথা অবহিত করেন। ডক্টর হাসান মাহমুদ ফিলিস্তিনি সাধারণ জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে ওআইসির সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। আজ থেকে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরকে আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘরের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ জাতীয় জাদুঘরের সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরের চাবি হস্তান্তর করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এবং জাহানারা ইমামের ছোট ছেলে সাইফ ইমাম জামি বক্তব্য রাখেন। শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পরিবেশ প্রতিবেশকে সুরক্ষা করে উন্নয়নের জন্য কাজ করতে হবে, কারণ পরিবেশ সুরক্ষা বর্তমান সরকারের কেন্দ্রীয় নীতির একটি অংশ। আজ জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2024 উপলক্ষে সম্পাদক পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউজ প্রিন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমকাল সম্পাদক এ কে আজাদ সহ সংগঠন দুটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যত মুক্ত ও স্বাধীন হবে ততই সমাজের গুজব ও অপপ্রচার রোধ হবে এবং এতে সরকারের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাও তৈরি হবে। মোহাম্মদ আলী আরাফাত বলেন, সমালোচনার নামে অপতথ্য অপপ্রচারকে উস্কে দেওয়া হলে সেই বিষয়গুলোকে সরকার নিন্দা জানায়। ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে সেটা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পরিবেশ প্রতিবেশ সুরক্ষা করে, এটার একটা বড় প্রমাণ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে বাংলাদেশ পৃথিবীর 200টা দেশের মধ্যে পরপর 6 বছর 1 নম্বর অবস্থানে ছিল। জেফ্রি স্যাক্স নিজেই বিষয়টি উল্লেখ করেছেন একটি মিটিং এ। উই ডু নট বিলিভ ইন ডেভেলপমেন্ট, উই বিলিভ ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ড অলসো ওয়েল ডিস্ট্রিবিউটেড ডেভেলপমেন্ট। ওই ডেভেলপমেন্ট আমরা চাই না যেটা একটা শ্রেণীর মধ্যে কুক্ষিগত হবে। আমরা চাই ডেভেলপমেন্টটা ট্রিকল ডাউন করে অল দ্য ওয়ে একবারে গ্রাসরুট পর্যন্ত যেতে হবে। যে কারণে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামগুলি নেওয়া হয়েছে। 7-8 মাসে আমরা দেখেছি অনেক প্রোগ্রাম আছে গভর্নমেন্টে যেটা একবারে তৃণমূলের কাছে পৌঁছে তাদের জীবন মানের পরিবর্তন ঘটানো সম্ভব। সেই ধরনের স্ট্রাকচার তৈরি হয়ে আছে। বাকিরা তো আমাদের চিন্তা ভাবনা এবং প্রয়োগের উপরে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্সের উপর প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা দিয়ে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হয়েছে।
তারা এখন ঘরে বসেই রোজগার করতে পারছেন। হবিগঞ্জ জেলার প্রতিনিধি মোহাম্মদ আলমগীর খানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্সের উপর প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে রোজগার শুরু করেছেন 265 জন নারী। মাত্র 5 মাসের প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি উন্নত জীবনের স্বপ্ন দেখছেন তারা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহায়তায় জেলার 3 উপজেলার এসব শিক্ষিত নারীরা প্রশিক্ষণ ছাড়াও পেলেন সরকারি সহায়তার একটি করে ল্যাপটপ। প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আমাদের স্কিল ডেভেলপ হয়েছে এবং আমরা বাসায় বসে আর্ন করতে পারছি। লোকাল মার্কেটে কাজ করতে পারতেছি, ইনকাম করতে পারতেছি। আমাদের পোর্টফোলিওগুলো কমপ্লিট করা হয়েছে বিহেন্স, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। এই যে ফ্রিল্যান্সিং কোর্সটা আমাদেরকে করানো হচ্ছে তার মাধ্যমে আমরা নিজে স্বাবলম্বী হচ্ছি, আমাদের পরিবারকে সাহায্য করতে পারছি। হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও সদর উপজেলায় প্রথম ধাপে 265 জন নারীকে 5 মাসব্যাপী প্রশিক্ষণ দেয় জেলা প্রশাসন পরিচালিত জেলা আইসিটি বিভাগ। প্রযুক্তির সহায়তায় নারীদের ক্ষমতায়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণ বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের কর্মকর্তারা। ঘরেই বসে থাকতো যারা বিবাহিত আর যারা স্টুডেন্ট, গ্রাফিক্সের সেক্টরে গ্রাফিক্সের লাইভ ওয়ার্ক কাজটা তারা করতে পারছে। ইভেন মার্কেটপ্লেসের বাইরে তারা ইনকাম জেনারেট করতেছে। হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ এর ক্লাসরুম এবং কম্পিউটার ল্যাব ব্যবহার করে 5 মাস হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষে প্রত্যেক শিক্ষার্থীদের একটি করে ল্যাপটপ, যাতায়াত ভাতা ও আনুষঙ্গিক উপকরণ দেওয়া হয়। এতে প্রশিক্ষণার্থীরা ঘরে বসে উপার্জন করতে পারবেন বলেও জানান কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত যুগোপযোগী একটা উদ্যোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রজেক্টটি পরিচালিত হচ্ছে। হবিগঞ্জ জেলায় ইতিমধ্যে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা সফলতার সাথে বিভিন্ন মার্কেটপ্লেসে তাদের কাজকর্ম শুরু করেছে। জেলা আইসিটি বিভাগ জানায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত প্রথম ধাপে 265 জন শিক্ষিত নারীকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণে শিক্ষিত নারীদের অংশগ্রহণে ব্যাপক আগ্রহ দেখা গেছে। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। নেত্রকোনা জেলার হাওরের অনাবাদী জমিতে চীনাবাদাম চাষাবাদ করছেন কৃষকরা। হাওরের জমি বাদাম চাষের উপযোগী হওয়ায় ফলনও ভালো পাচ্ছেন তারা। বাদাম উত্তোলনের এ মৌসুমে ব্যস্ত সময় পার করছেন তারা। নেত্রকোনা জেলার প্রতিনিধি শিমুল মিল্কির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। চীনাবাদাম চাষের জন্য হালকা বেলে দোআঁশ এবং চরাঞ্চলের বেলে মাটি বেশি উপযোগী। নেত্রকোনায় বিশেষ করে হাওরাঞ্চলে বিস্তৃত এমন মাটির জমি রয়েছে। সেখানে ধান উৎপাদন কম হলেও বাদাম উৎপাদনে দারুণ উপযোগী। তাই হাওর অঞ্চলে স্থানীয় কৃষকরা বাদাম চাষ করছেন। এবছর চীনাবাদামের ফলন ভালো হওয়ায় বাদাম চাষিরা দারুণ খুশি। জমি থেকে বাদাম উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিমন বাদাম বিক্রি হচ্ছে 4.5 থেকে 5.5 হাজার টাকায়। ধানের তুলনায় বাদাম চাষ অনেকটা সহজ ও খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। ধান ফসলের থেকে বাদামের ফসল ভালো হইতেছে। আগে প্রথম কমই হয়েছে, ওখানে মনে করেন যে 2-3 বছর ধরে ভালো হইতেছে। টাকা করে 30,000 টাকা খরচ, 1 লাখ টাকা বিহিয়াই। এখন ফসলটা উৎপন্ন হয় বেশি, এরপর এটা মন করা বেচলেও টাকা পাওয়া যায় বেশি, বা ধানের চেয়ে মনে করেন দ্বিগুণ পয়সা পাওয়া যায়। বাদাম ভালো হয়েছে, আমরা 8 বাগা বাদাম তুললে এই ফসল বাদাম ছাড়া কিন্তু ফসল হয় না, ধান হয় না, এর লেগে বাদাম করে। ধান 1,000, এটা আছে 5,000, 4,000। বাদামকে তো পানি দিতে হয় না, এমনি খরচ খুব কম, ফলনটা বেশি, এমনি লাভজনক। এবছর নেত্রকোনায় 452 হেক্টর জমিতে চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটা বেশি। হাওর অঞ্চলের যে জমিগুলিতে চীনাবাদাম আবাদ হয়েছে সেখানে এবছর রোগ এবং পোকার আক্রমণ কম থাকায় তারা যে মাঠে যে ফসলটি আবাদ করেছেন সেখান থেকে তারা ভালো ফলন পাচ্ছে। আমরা এই জাতটির হাওর এলাকায় আরও সম্প্রসারণের জন্য আমরা প্রণোদনা এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং কিছু হারে প্রত্যেক বছর আমাদের হাওর অঞ্চলে চীনাবাদামের আবাদটা সম্প্রসারিত হচ্ছে। বাদাম চাষিদের একটু বেশি সহায়তা দিলে এবং বাদাম উৎপাদনে গবেষণা বাড়ালে দেশে বাদামের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহফুজুর রহমান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এর আগে প্রথম টি-20তে জিম্বাবুয়েকে 8 উইকেটে পরাজিত করে বাংলাদেশ।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন 2025 সালে টেনিস খেলা দিয়ে সমগ্র পৃথিবী বাংলাদেশকে চিনবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার ও ফেডারেশন। প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেনিস ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন। অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হায়দার সহ বিভিন্ন জেলা, সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বিভাগ থেকে আগত কাউন্সিলরগণ বক্তব্য রাখেন। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রায় এক দশক পর কুড়িগ্রামে আলোর মুখ দেখতে যাচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। নতুন আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ কিছুটা কমলেও অব্যাহত রয়েছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। গাম্বিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৃষিখাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ। গুজব ও অপপ্রচার রোধে মুক্ত গণমাধ্যম চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এবং চট্টগ্রামে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুরের খবর এখানেই শেষ হচ্ছে। সবাইকে আবারও শুভেচ্ছা। খোদা হাফেজ।